আমি চলে যাচ্ছি ধানের শীষ পাওয়ার জন্য, মানে একটা প্রতীক পাওয়ার জন্য। একবার ভাবেন তো, হাইপোথেটিক্যালি ভাবেন, যে ওই যে প্রতীক দিয়ে তারা গেল, তারপর তো তারা ফেল করতে পারে, পারে না? যদি ফেল করে তখন কি হবে? ইজ্জতও গেল, ঘরও গেল। যদি ঘর একটা থেকে তাহলে আলোচনা আপনার বাইরে কাছে এটা যেতে একটু না জেনে জিজ্ঞাসাই পরে করি আর। যে পাশ করার সম্ভাবনা কি আছে? কারণ ওই সবগুলো এলাকাতেই দেখা যায় যে বিএনপির যারা প্রার্থী থাকার কথা ছিল তারা কিন্তু অ্যাক্টিভই কেউ, মানে বেশিরভাগ জায়গায় প্রার্থীরা বসে যাচ্ছেন বা সমর্থন জানাবেন এইরকম আভাস দিচ্ছেন, খুব কম জায়গায় সম্ভবত পাওয়া যাচ্ছে না এই আভাস। না, পাস করবেই করবেন, এটা 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 আপনার মানে প্লেস টু প্লেস এটা ভ্যারি করবে। কারণ এক এক জায়গায় এক একজনের ধরেন কোনো কোনো জায়গায় হয়তো খুব পাওয়ারফুল একজন প্রার্থী যাদের আছে, বিএনপির আগের থেকে আছে, যে এলাকায় খুবই জনপ্রিয় হয়তো আছে। যদি সেরকম থাকে, তাহলে কিন্তু এই ধানের শীষ পাইয়াও তাদের খুব একটা লাভ হবে না। আর যদি ওখানে অতটা পাওয়ারফুল কোনো প্রার্থী না থাকে, তাহলে তো লাভ হবে। আমি জানি না আসলে কোথায় কি হবে, কোথায় কি অবস্থা, আমি এটা খোঁজ নেইনি। হয়তো খোঁজ নিলে পরে জানতে পারবো। কিন্তু এর মধ্যে কেউ না কেউ তো হারবেই, অবধারিত 2 জন লোক হারবে, আমার যেটা ধারণা আর কি। যারা হেরে যাবেন, তো তাদের জন্য কি থাকবে? তাদের জন্য তো মনে করেন সে দল থেকেও চলে আসলো, মানে দলকে, দলের আদর্শকে সে বিসর্জন দিল, এবং অর্জন তো কিছুই হলো না। তো বরঞ্চ নিজের চরিত্রটা উনি মানে সবার কাছে মানে নগ্ন করে দিলেন। তবে এদের কিছু হয় না, হয় না কেন জানেন? এরা তো সিদ্ধান্ত নিয়েই নামছে যে আমি যা কিছু হোক আমি লজ্জা পাবো না। এখন আপনি যদি সিদ্ধান্ত নিয়ে নেন যে আমি লজ্জা পাবো না, তাহলে আপনাকে ভাই পৃথিবীর কেউ লজ্জা দিতে পারবে না। এটা তো আপনার ডিপেন্ড করে আপনার ডিসিশনের উপর। জি, জনাব মাসুদ কওয়াল অনেক ধন্যবাদ। মানে নিজের দলে থেকে সেরকম আসলে লাভ মনে হয় হচ্ছে না, এই জন্যই মানে লাভের কথা চিন্তা করে হিসেব মিলিয়েই তারা ওদিকে যাচ্ছে কিনা। ডক্টর আব্দুল্লাহ মামুন, আপনার হিসাব, আপনি মানে এই বিষয়টা কিভাবে দেখছেন, এই ট্রেন্ডটা কিভাবে দেখছেন? একই সাথে বিএনপির ওই এলাকাগুলোর প্রার্থীরা তারা ক্ষুব্ধ, তারা অনেকে মানে সেই ক্ষোভ প্রকাশ করছেন, রাস্তায় নামছেন। রুমিন ফারহানার মতো নেত্রী, তিনি যে বিগত পুরো সময়টা জুড়ে তাকে যখন ভোকাল দেখা গেছে, তিনিও অন্য মার্কায় নির্বাচন করবেন, বিএনপি থেকে সরে যাবেন, এরকম মানে সরে যাচ্ছেন, এরকমটাও শোনা যাচ্ছে। আপনার কাছে কেমন মনে হচ্ছে এই বিষয়গুলো, রাজনীতিতে এর প্রভাব কেমন? আমরা যেহেতু কাউন্টার সার্কাস শব্দটা দিয়ে শুরু করবো, ওটা সার্কাসের একটু গোড়ায় যাওয়া দরকার। এবার আগের স্টোরিটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এবার সার্কাসটা শুরু করেছিল নির্বাচন কমিশন। আরপিও সংশোধনে কেন তারা ওই যে দল জোটভুক্ত প্রার্থীকে বড় দলের বা তাদের ইচ্ছা অনুযায়ী প্রতীকে কেন এটা করলো, সেটাও কিন্তু আসলে আমি খুব ক্লিয়ার না যে কেন করছিল। কারণ আমি তো উল্টো করে বলি যে এই দলগুলো যদি গ্রো করতে, আমি কাউন্টার কোনো কাউন্টার করছি না, জাস্ট কমপ্লিমেন্ট করছি, যে এই দলগুলো যদি গ্রো করতে হয়, এটা কিন্তু সংসদে গিয়েও তাদের একটা বিকাশের সম্ভাবনা থাকতো। এখন এই সার্কাস শুরু হয়তো সেই বিকাশ তো শেষ, পার্টিও শেষ হয়ে যাচ্ছে। আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলছি, আমরা অনেক মতামতের কথা বলছি, অনেক সময় জোটবদ্ধ থেকেও কিন্তু কিছু কিছু কথা জোটের বিপক্ষে বলা যায়, সংসদে গিয়েও যদি সে তার ওই প্রতীক নিয়েও কথা বলে, তার একটা স্বাধীনতা থাকে। এখন তো ওটা ভেঙে চলে যেতে হচ্ছে একটা দলের পেটের মধ্যে। সেটা কিন্তু আরপিওটা কেন সংশোধন করলো এবং এটার পেছনে কি, এটা নিয়ে আমরা অনেক কথা বলছি। আর দেখেন না, আমাদের এখানে আমাদের রাজনীতি শুধু না, ভারতীয় উপমহাদেশ বলেন, বিশ্বের রাজনীতির ইতিহাস বলেন, এই প্রতীক নিয়ে বা শেয়ার করা বা জোটবদ্ধ নির্বাচন করার সংস্কৃতি তো আমাদের বহুদিনের। এবং একটা বড় জোট বা প্রধান যে দল থাকে তাদের এটা 50-এর দশকে হয়েছে, 60-এর দশকে হয়েছে। আবার খুব নিকট অতীতে জোটবদ্ধ ইলেকশনের সফলতা আমরা দেখেছি কয়েকবার। সেটা আপনি 2001-এর ইলেকশন বলেন, আবার 18-তেও জোটবদ্ধ ইলেকশন দেখেছি, আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে অনেক দলও সেটা করেছে। কিন্তু এই যে প্রতীক ছেড়ে দল ভেঙে করা, এটা নতুন জিনিস। কিন্তু অনেক দল কিন্তু ইতিমধ্যে অন্য দলের প্রতীক নিয়েও, যদি সুযোগ ছিল যে যখন, ওটাও কিন্তু কনসিডারেশনে আনতে হবে। ধরেন কথার কথা যে রাশেদ খান মেননের তো সুযোগ ছিল তার দলের প্রতীকে নির্বাচন করা, কিন্তু রাশেদ তখনকার যে একদলীয় নির্বাচন, সে কিন্তু আবার অপশন থাকা, অপশন ছিল, তারপরেও গিয়ে নৌকা প্রতীকে ইলেকশন করেছে। তো কোনটা যে বেশি খারাপ, ওটাও কিন্তু মানদণ্ড নির্ধারণ করা মুশকিল। এখন না হয় আরপিওতে হাত বাঁধা, এই জন্য এই ছোট দলগুলো গিয়ে বিএনপিতে যোগ দিয়ে প্রতীক নিচ্ছে। কিন্তু যখন হাত বাঁধা ছিল না, আপনি আপনার প্রতীকে ইলেকশন করতে পারতেন, হ্যাঁ আপনি দল বিলুপ্ত করেননি, কিন্তু তখনও তো আপনার নৌকো নিয়ে ভোট করেছেন। সেখানে আরপিও সংস্কারটা কতটুকু ইফেক্টিভ হলো, এটা একটা প্রশ্ন। আমি তো উল্টো করে বলি, দেখেন কমিটমেন্টের জায়গা যদি বলি বিএনপির দিক থেকে, যে বিএনপি বলছে যে আমরা আমাদের জোট সঙ্গীদের নির্বাচনে ছাড় দিতে চাই। এবং যখন আরপিও সংশোধনের জন্য একটা মামলাও হলো আমরা দেখলাম, এবং ওই মামলার পরবর্তী এই ঘটনাগুলো শুরু হলো, প্রথম নির্বাচন কমিশন, পরে কোর্ট। এবং ওখানে যদি বিএনপি ওই ফার্ম কমিটমেন্টটা যেটা দেখি আমি, সেটা হচ্ছে তারা কিন্তু তাদের, মাসুদ মাসুদ কামাল ভাই যে কথাটা বললো, তাদের ফিট এবং হেভিওয়েট ক্যান্ডিডেট কোনো কোনো আসনে আছে। ধরেন আমি নুরুর আসনটার কথা জানি,
ওখানে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের এক নেতা, এই মুহূর্তে মামুন ভাই বোধহয় উনি, আমি নামটা ভুলে গেলাম, উনি দীর্ঘদিন থেকে কাজ করছেন, ভেরি প্রমিনেন্ট, তার আসলে কিন্তু নুরুকে দিল। তার মানে নুরুর জন্য একটা রিস্ক তৈরি হলো, কিন্তু বিএনপি কিন্তু স্যাক্রিফাইস করলো। বা শ্রাবণের আসনটা যশোরে খুব প্রমিজিং, সে ক্যাম্পেইন করলো, তার আসলে কিন্তু আরেকজনকে দেয়া হলো। সো এটা কিন্তু বিএনপির দিক থেকে তাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট অনুযায়ী কিন্তু অ্যাকোমোডেট করছে। এখন মাসুদ ভাই যে কথাটা তুললেন যে তাদের এই নীতি নৈতিকতা, সেইটা একটা ভিন্ন প্রশ্ন। আমি পলিটিক্যালি অ্যানালাইজ যদি করি, যে বিএনপি কিন্তু ওই জায়গাটায় ঠিক আছে। আরেকটা জিনিস একটু গোড়ার থেকে আসি, সেটা হচ্ছে বারবারই বিএনপি বলছে যে আমরা একটা জাতীয় সরকারের অবয়ব দিতে চাই সরকার পরিচালনার ক্ষেত্রে, এবং 25 তারিখে এসে তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে এটা ছিল যে সবাইকে নিয়ে করতে চাই। সো বিএনপি তাদের দিক থেকে ডোরটা ওপেন করছে, এবং ওখানে একটা গুডউইল আছে যে ঠিক আছে, তুমি তোমার মার্কা বাদ দিয়ে, আমি আমার হেভিওয়েট প্রার্থী বা আমার দলের ত্যাগী নেতাকে বাদ দিয়ে তোমাকে দিচ্ছি, যেন তুমি জিতে আসতে পারো, এই জন্য তুমি ধানের শীষ নিতে পারো, কারণ আরপিওর কারণে তো হাতটা বাঁধা হয়েছে। এটা কিন্তু আরেকটা পার্সপেক্টিভ। আবার 3 নাম্বার হচ্ছে যে জিতবে বা হারবে সেটা অবশ্যই একটা রিস্ক। কিন্তু আমি যদি রাশেদের আসনটার উদাহরণটা দেখি, যে রাশেদের আসন আসলে কয়েকদিন থেকে বিএনপি চেষ্টা করছিল, আমরা পত্রপত্রিকায় দেখছিলাম যে এটাকে কনফ্লিক্টটা মিনিমাইজ করা। যদিও রাশেদ চাচ্ছিল ঝিনাইদহ 2, তাকে দিয়েছে ঝিনাইদহ 4। তো সেখানে না পেরে কিন্তু রাশেদ যখন দেখছে যে তাকে, যেহেতু সে ঝিনাইদহ 2 এর ভোটার বা তার এলাকা দিয়েছে 4-এ, ওখানে বা বিএনপি প্রার্থীর কারণে 2-এ দিতে পারে নাই তাকে, সে কিন্তু 4-এ গেছে, এবং যখন দেখছে যে ওখানে আন্দোলন বিদ্রোহ হচ্ছে, তখন কিন্তু তাকে বিএনপিতে এনে যোগ দেওয়া হলো। এখন প্রশ্ন হচ্ছে, এবং আজকে একটা মেসেজও দেওয়া হয়েছে বিএনপির মহাসচিবের পক্ষ থেকে, যে ওই আসনে যারা বিদ্রোহ করছে বা রাশেদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, তারা যেন রাশেদের পক্ষে কাজ করে। বিএনপি একটা বড় দল, একজন মনোনয়ন প্রত্যাশী একজন থাকলেও প্রত্যেকটা আসনে একজন পেলেও প্রত্যেকটা আসনে আসলে অনেক মনোনয়ন প্রার্থী ছিল। ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, যে মনোনয়ন পেয়েছে, জাস্ট আমি আর্গুমেন্টটা করছি, যে যে মনোনয়ন পেয়েছে তার বিপক্ষে কিন্তু আরো কয়েকটা গ্রুপ ছিল বা কয়েকটা আসন, নিশ্চয়ই তারা ওই আসনে মনোনয়ন প্রার্থী ছিলেন, তারা কিন্তু আবার উল্টো দিকেও কাজ করতে পারে। সো এটা এমন না যে আপনি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে হেভিওয়েট প্রার্থী থাকলে হেরে যাচ্ছেন। আর একটা জায়গা বিএনপির জন্য যদিও সম্ভাবনা এবং চ্যালেঞ্জ দুটোই, যে তারেক রহমান সাহেব ফেরার কারণে উনি ভার্চুয়ালি যেভাবে হ্যান্ডেল করছিলেন বিষয়গুলোকে, এখন ওনার প্রেজেন্সে আমি মনে করি পজিটিভ ইম্প্যাক্টটা বেশি হবে। বাট চ্যালেঞ্জও একই সাথে আছে, যদি কেউ বেঁকে বসে বা স্বতন্ত্র ইলেকশন করে। আমি কিন্তু আসলে আমার এই ধারণা, পজিটিভ ইম্প্যাক্ট এবং চ্যালেঞ্জ নিয়েও আরেকটু কথা বলতে চাইবো, এবং তারেক রহমান সাহেব ফেরার পরে আসলে কি পরিবর্তনটা রাজনীতিতে হচ্ছে এবং নিকট ভবিষ্যতে হবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো। একটু এনসিপির ওই প্রসঙ্গটাও আসি, জনাব মাসুদ কামাল। এনসিপির, আচ্ছা ওইটাও একটু শুনবো, যদি আপনি কি ওই সার্কাসটার কোনো ব্যাখ্যা দিতে পারেন যে প্রশ্নটি ডক্টর আব্দুল আল মামুন করছিলেন, যে নির্বাচন কমিশন কেন এইরকম একটা একটা সংসদ একটা জিনিস আমি একটা জিনিস 30 সেকেন্ড যোগ করি, কারণ 30 সেকেন্ড যোগ করি, সেটা হচ্ছে ছোট দলগুলো কিন্তু যদি এটা না হতো, তাদের বিকাশের জায়গাটা কিন্তু থাকতো, তাদেরও দীর্ঘদিনের রাজনীতি, বড় হওয়া, বিকাশ, এটা কামালের সুবিধা হতে হলে সেটাও কিন্তু বন্ধ করা হচ্ছে আরপিও সংস্কারটা করে। আচ্ছা কেন হলো আমি একটু দীর্ঘদিনের বলি। যে সংস্কৃতি, জি মাসুদ কামাল। হ্যাঁ, আরপিও যে সংশোধনকে যেগুলো করেছে, হাসিনার আমলে যে আরপিও ছিল, তখন যে যে নিয়ম কানুন ছিল, তার চেয়ে এবার মানে এই এই যে নির্বাচনটা হতে যাচ্ছে, এখন নিয়ম কানুন তার চেয়ে একটুও ভালো হয়নি, বরং কিছু কিছু ক্ষেত্রে আরো খারাপ হয়েছে। এটা হলো আমার অবজারভেশন। দেখেন, এই যে নিজ নিজ মার্কা নিয়ে যে করা, এটা নিয়ে কিন্তু আমার খুব একটা আপত্তি নাই। আমি বরং মনে করি এটা ঠিকই আছে, ঠিকই আছে কেন সেটা আমি বলি। যে ভাই, আপনি নির্বাচন করবেন, আপনাকে বড় একটা দল আপনাকে ছাড় দিয়েছে, ওকে ছাড় দিয়েছে, সেখানে সে তার প্রার্থী দিবে না, আপনি তার মার্কা নিয়ে কেন করবেন? আপনি যদি তার মার্কা নিয়ে করেন, তাহলে আপনারা যে একটা মার্কা অকুপাই করে রাখছেন, সেই মার্কার কি হবে? তাহলে সেই মার্কা আপনি বাদ দিবেন? তাহলে আপনি বলেন আমার মার্কা আপনি নিয়ে নেন, আমি এই মার্কা চাই না। একটা মার্কার জন্য নির্বাচন কমিশনের সামনে যে আপনি অনশন করেন, কান্নাকাটি করেন, হুমকি দেন, কত কিছু করেন, এখন আপনি সেই মার্কা দিয়ে নির্বাচন করতে চান না কেন? কারণটা কি? আপনি এক জায়গায় নির্বাচন করবেন, আপনার ওখানে তো মিনিমাম একটা বেস থাকতে হবে। আপনার জন্য বিএনপি অথবা বড় দল, যে দলের সাথে আপনি আপনার কোয়ালিশন করতেছেন, তারা আপনাকে তাদের প্রার্থীকে উড্র করে নিচ্ছে, বলছে আমি আমার কোনো প্রার্থী দেব না। তারপরে এই খালি জায়গায় আপনি কেন ভয় পাচ্ছেন, কেন আপনি নির্বাচন করার সাহস পাচ্ছেন না? তার মানে আপনার ওখানে কোনো বেইজই নাই, যেখানে আপনার কোনো ভিত্তিই নাই মিনিমাম, সেখান থেকে আপনি এমপি হবেন কেন? এটা তো নৈতিক ভাবে অন্যায়। আপনি এমপি হচ্ছেন কেন? আপনার ওই এলাকার সঙ্গে তো আপনাকে সংযোগ, একটা যোগাযোগ থাকতে হবে, তো সেটা কোথায় আপনার নাই তো।
ভাই লজিক্যালি এটা হওয়া উচিত না আমার মনে হয়। কিন্তু এই আরপিও যেটা করেছে, দেখেন আগের আমলে কতগুলি কালাকানুন ছিল, আরপিও কতগুলি খারাপ জিনিস ছিল, সেগুলি এখনো রেখে দিয়েছে। যেমন ধরেন আপনার স্বতন্ত্র প্রার্থী, স্বতন্ত্র প্রার্থীর জন্য নির্বাচন করা একদিকে আমার কাছে মনে হয় এটা অনৈতিক একটা নিয়ম, যে 1% ভোটারের সিগনেচার লাগবে, স্বাক্ষর স্বাক্ষর লাগবে, right? 1% ভোটারের, ওখানকার যা ভোটার আছে তার 1% ভোটারের আপনার স্বাক্ষর লাগবে। এই যে আপনি কথাটা বলছেন, এটা তো আপনি বলতে পারেন না, বলতে পারেন না একটা কারণে, যে এটা তো একটা ডিসপ্যারিটি হয়ে গেল অন্য অন্য প্রার্থীর তুলনায়। তার জন্য আপনি কষ্ট বাড়াই দিলেন, 1 নম্বর। 2 নম্বর কথা হলো, যে 1% লোক আপনাকে স্বাক্ষর দিবে, সেই 1% ভোটারের ভোটের যে গোপনীয়তা, সেটা আপনি নষ্ট করলেন। এটা আপনি আইন অনুযায়ী পারেন না, একদমই পারেন না। এই কালা কানুনটা করেছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের সেই কালা কানুন আপনি বয়ে বেড়াচ্ছেন কেন? এই আপনিও ঠিক এটা ঠিক হয় নাই। আরেকটা তারা অন্যায় করছে, সেটা আমি বলি আপনাকে। আরেকটা অন্যায় করছে হলো এই যে নোটা ভোট, যেটা না ভোট, যেটা না ভোটটা যেটা করেছে, এটা হলো একটা মানে বিকলাঙ্গ না ভোট, আমি বলবো এটা ক্রিপল একদম একটা। কেন আমি বলি, যে যদি কোথাও মাত্র একজন প্রার্থী থাকে, সেখানে না ভোট থাকবে। এটা পৃথিবীর কোথাও এই নিয়ম নাই, এবং এই না ভোটের কোনো প্রয়োগ এখানে হবে না। মানুষ যখন জানবে একটা না ভোট থাকবে, তখন সে বাড়ির চাকর বাকর কেন করবে, তুই প্রার্থী হয়ে যা, হয়ে গেল, কোথাও একজন থাকবে না। কিন্তু না ভোটের নিয়মটা কি? না ভোটের নিয়মটাই তো হলো যে যতগুলি প্রার্থী থাকবে, সেই প্রার্থীর নিচে একটা না ভোট থাকবে, যে উপরের কাউকে আমার পছন্দ না। উপরের কাউকে যে পছন্দ না, এটাও তো ভোটারের একটা অধিকার। এই অধিকারটা আপনি কেন থাকতে দিলেন না? এটা কিন্তু এই এই যে এরা এইবার করছে এটা, মানে আমি তো বললাম যে আগের বারের আগের সরকারের মানে সরকার আমলে যে আপনার ছিল, আরপিও যেটা ছিল, যে ভোটের যে নিয়ম কানুন ছিল, তার চেয়ে এবার একটা আরো খারাপ হয়েছে। এমনকি ইলেকশন কমিশনের যে গঠন করা হয়েছে, এটা ওই এই হাসিনা আমলের ওই খারাপ নিয়মেই গঠন করা হয়েছে। আমি তো মনে করি যে এটা একদম মানে খারাপ কাজ জি করা হয়েছে। জি এইটা ডক্টর কি মামুন করতে যেটি পারতো? তাহলে বলছিলেন, এত কিছু সংবিধান করে, এত কিছু সংশোধন করে, এটা ঠিকঠাক মতো করতে পারলো না, পারে নাই। কেন পারো নাই? তারা এটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। জোরাত আলী মার্কে একটা অন্তর্বর্তীকালীন সরকার পাইছি, এরা যে কি করলো, কেন করলো, কিছুই বুঝলাম না। জি মানে এত কিছু সংস্কার করে আপনি বলছিলেন, আজকেই দেখছিলাম গণমাধ্যম সংস্কার কমিশনের কোনো প্রস্তাবই বাস্তবায়ন করা হয় নাই আজকে এগুলো ফালতু তো, সম্মেলন থেকে। একদম মানে সময় ক্ষেপণ। মানে তা এবং জাস্ট খালি আরো কিছুদিন ক্ষমতায় থাকার জন্য ইউনূস সাহেব ডক্টর ইউনূস গং এই কাজগুলি করছে, জি, এটি কাজের কাজ সংস্কারের কিছুই না। একটা বাস্তবতার কথা। এবার একটু যেটি নিয়ে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাইছিলাম, যে এনসিপির যে অবস্থা দেখা যাচ্ছে, জামাতের সাথে জোট করার আলোচনাকে কেন্দ্র করে এনসিপির 30 জন নেতা, গুরুত্বপূর্ণ নেতা, তারা এই বিষয়ে আপত্তি জানিয়ে আনুষ্ঠানিকভাবে এনসিপিকে জানিয়েছে। এনসিপি থেকে অন্তত 2 জন নেতা পদত্যাগ করেছেন, তার মধ্যে তাসনিম যারা, এনসিপির বিগ শট তিনিও পদত্যাগ করেছেন। মানে এটার এটার আপনার কাছে কেমন মনে হচ্ছে ডক্টর মামুন? আপনার কাছ থেকে শুনি আগে একটু। না না, এটা তো খুব মারাত্মক বিচ্যুতি। প্রথম কথা হচ্ছে, এটা আমাদের যদি বিপ্লবের পার্সপেক্টিভটা দেখি, তো বিপ্লব থেকে বা গণঅভ্যুত্থান যেটা বলি, তাদের ভাষায় বিপ্লব, ওই জন্য কথাটা আমি বললাম। একটা উথিত একটা সংগঠন, একটা এই তরুণরা তো আসলেই অবদান রেখেছে। আর প্রথম থেকে যে সমস্যাটা ছিল, একটা মুরব্বীর অসুবিধা ছিল। পাশাপাশি যারা মুরব্বী হতো তাদের ছিলেন, মেন্টরিংটা একদমই ছিল না। আমাদের দেখেন স্ট্রাকচারে কিন্তু চাচা, খালু, ফুপা, বাবা একটা গাইডেন্স থাকে। এই বাচ্চাগুলোর বা এই ছেলে মেয়েদের কোন রকম গাইডেন্স প্রথম থেকে ছিল না। আমি বাংলাদেশে তো বিভিন্ন টক শোতে সোশ্যাল স্ট্রাকচার নানান উদাহরণ দিয়ে বলছি। আমার অ্যাজ ফার অ্যাজ আই ক্যান রিকল, এদের আচার আচরণ যেদিকে চলে গেল, সেটা খুবই মানে আনএক্সেপ্টেড পর্যায়ে অনেক সময় চলে গেছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আদর্শিক জায়গাটা তারা কিন্তু প্রথম থেকেই তাদের পলিটিক্সটা ডিফাইন করতে পারেনি, যে তারা কোন ধরনের দল। একই সাথে আপনি দেখেন যে এনসিপি আজকে এত ইলেকশনের মাত্র হিসাব মতো নমিনেশন পেপার সাবমিটের একদিন আছে, এখন পর্যন্ত তাদের কোনো কর্মসূচি তারা উপহার দিতে পারেনি, এক্সেপ্ট অনেক ক্ষেত্রে মব, অনেক ক্ষেত্রে বক্তৃতাবাজি, অনেক ক্ষেত্রে গলাবাজি, অনেক ক্ষেত্রে গায়ের জোর দেখানো, এরকম কিছু অ্যাক্টিভিটি ছাড়া আজ পর্যন্ত কোনো কর্মসূচি এনসিপি দিতে পারে না। একটা দল যখন ডিফাইন করতে না পারে তাদের আইডিওলজিক্যাল পজিশন কোনটা, 1, 2 তাদের কর্মসূচি কোনটা, তাহলে কিন্তু এমনিতেই আপনার যত আলোচনায় থাকেন, আপনি যতই মিডিয়ার পাদপ্রদীপের আলোতে থাকেন, আপনার কিন্তু আপনাকে ডিফাইন না করলে একদিকে যেমন আমরা কনফিউজ যারা স্পেক্টেটর, এট দি সেম টাইম আপনার যারা নেতা কর্মী তারাও তো ওই গাইডেন্সটাই পায়নি যে আপনি কি, আপনি কেমন, আপনার অবয়ব কি, সেই অবয়বটাকে আপনি কিভাবে বাস্তবায়ন করতে পারবেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে একটা সন্দেহ সংশয় কিন্তু ছিল এনসিপি কে ঘিরে, যে যাদেরকে আমরা গুপ্ত দেখেছি, তারা এখন প্রকাশিত হয়েছে।
বা জামাত শিবিরের কোন একটা অংশ এদের সঙ্গে ছিল। আবার আমরা দেখেছি যে তাদের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও তারা ভেঙে আরেকটি দল করেছে, এরকমও হয়েছে। কিন্তু মোটামুটি কোন স্টেবল স্ট্রাকচারও কিন্তু এদের ছিল না। আমরা আদর্শিক কথা বললাম, কর্মসূচির কথা বললাম, আবার স্ট্রাকচারও কিন্তু এদের ছিল না। আরো একটা জিনিস দেখেন, যেখানে আমরা জানি দুটো গ্রুপ সবসময় একটা পাওয়ার ডাইনামিক্স ছিল এখানে, একটা নাহিদের নেতৃত্বে, একটা আসিফের নেতৃত্বে। এবং সে আফ্রিকাও কিন্তু যখন পদত্যাগ ত্যাগ করলো, সেও আবার এনসিপিতে গেল না। এটাও কিন্তু এদের জন্য একটা খুব ক্রিটিক্যাল ভাইটাল পয়েন্ট ছিল। মাহফুজ গিয়ে এখন কি করছে সে খবর আমরা জানি না। এগুলো কিন্তু বিচ্যুতি, এগুলোকে কিন্তু মার্ক করতে হবে কি কি হচ্ছে। আর এরপরে আপনি দেখেন যে তাদের যে মুখপাত্র ছিল, আমি এটার নাম বলে গেলাম, নাসির প্রধান, তার যে কথাবার্তা, যেভাবে এক এক সময় এক এক দলকে নিয়ে এক একটা বক্তব্য, তার মানে কাউরের কাছে আশ্রয় পাওয়ার জায়গা তারা রাখেনি। অ্যাজ ফার অ্যাজ মাই ইনফরমেশন, তারা কিন্তু বিএনপির সঙ্গেও কথা বলার চেষ্টা করেছিল। এবং আরো একটা সার্কাস হচ্ছে, তারা কিন্তু একটা জোটও করলো, এটা বোধহয় মঞ্জু ভাইয়ের যে দল, আমি এই মুহূর্তে ভুলে গেলাম, আমাদের মঞ্জু ভাইয়ের দলটা এবি আমাদের পার্টি, রাষ্ট্র সংস্কার, এবি পার্টি, রাষ্ট্র সংস্কার আর না, রাষ্ট্র আমাদের কায়ুম ভাই আর মঞ্জু ভাইয়ের পার্টি আর কি, এবি পার্টি আর কায়ুম ভাইয়ের রাষ্ট্র সংস্কার আন্দোলন, তাদের সাথে জোট। তখনই একটা কোন টকশোতে আমি বলছিলাম যে এগুলো খুব প্রতীকী, কারণ কারো ভোট নাই, এনসিপিদেরকে নিয়ে কতটুকু লাভ আছে। বন্ধু ভাই আমার খুব শ্রদ্ধেয় বড় ভাই, উনি শুনছেন কিনা, কায়ুম ভাই শুনছেন কিনা, বাট ভোটের দিক থেকে বাস্তবতাটা এটাই। ওটাও তাদের রিটটা ঠিক হয়নি। এরপরে তারা বিএনপির সঙ্গেও চেষ্টা করছে, এবং অ্যাজ ফার অ্যাজ আই নো, যে মেসেজটা ছিল তাদের তো ভোট নাই, এমনিতে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স হিসেবে তারা থাকতে পারে। এখন আসলে সর্বশেষ তাদের জায়গাটা ছিল আসলে জামাত, কারণ এই ছেলেরা সংসদে যেতে চায়, একবার পাওয়ারও এনজয় করে ফেলছে, যেমন অপারেশনাল পাওয়ার এনজয় করেছে, মিডিয়ার পাওয়ার এনজয় করেছে, পলিটিক্যাল পাওয়ার এনজয় করেছে, কিন্তু ভোটের মাঠে তো তারা এটা করতে পারেনি, কর্মী বানাতে পারেনি, কিছু মব কালচারের কিছু ছেলে তৈরি করতে পেরেছে, বা কোনো কোনো ক্ষেত্রে এই কার্ড বিক্রি করার জন্য কিছু ছেলে পেলে তৈরি করতে পেরেছে, কিন্তু সংগঠিত হতে 15 মাসে পারেনি, যেটা খুব দারুণ একটা সুযোগ ছিল। এখন আমার ধারণা জামাতের সঙ্গে যাওয়ার ক্ষেত্রে তাদের অনলি মোটিভেশন থাকতে পারে সংসদে রিপ্রেজেন্টেশন, অথবা ক্ষমতার কাছাকাছি থাকা, বা বিরোধী দল হলেও একটা বিরোধী দলের ক্ষমতার স্বাদটা পাওয়া, যেহেতু বিএনপির দিক থেকে একটা রিজেকশন হয়েছে অ্যাজ ফার অ্যাজ মাই ইনফরমেশন। এখন যদি সেটা হয়, আমাদের জন্য ক্ষতিটা কোন জায়গায়? আমরা এমনি এক ধরনের দেখছি যে আমাদের গণভিত্তিক রাষ্ট্র কাঠামোর স্বরূপ কি হতে পারে। এটা হতে পারে বাউলকে পেটানো, মেয়েদের ওন্না ধরে টান দেয়া, লঞ্চে লাঞ্ছিত করা, মার্কেটে নারী নির্যাতন করা, প্রথমলা আগুন দেয়া, ছায়ানটে আক্রমণ করা, বাঙালি সংস্কৃতি নিয়ে কিছু থাকবে না, মোটামুটি একটা ধর্মতান্ত্রিক রাজনীতির অবয়ব আমরা পেয়েছি, যেটা মজলুম জনতার নামে হলেও আমরা আসলে জানি এগুলোকে কারা পেট্রোনাইজ করছে। ওপেনলি কেউ কেউ বক্তব্য দিয়েছে জামাত এবং শিবিরের। সে অবস্থায় এই ছেলেগুলো যদি ওই জায়গায় গিয়ে যোগ দেয়, তাহলে আমরা যে একটা মধ্যপন্থী মডারেট ইসলামিক স্টেট, বা আমরা একটা মধ্যপন্থা দেশ, সে আশা তো, সেটা তো বিপ্লবের পুরোপুরি বিপক্ষে, মত প্রকাশের স্বাধীনতার বিপক্ষে, বাঙালি সংস্কৃতির বিপক্ষে, নারী স্বাধীনতার বিপক্ষে, মানবাধিকারের বিপক্ষে, সবকিছুর বিপক্ষে। তবে এটা যদি হয়, আলটিমেটলি এই সিদ্ধান্ত যদি নেয় এনসিপি, তাহলে এই দলটির কোন অস্তিত্ব নিকটবর্তী থাকবে কিনা আমি সন্দেহ পোষণ করি। আমি আশা করব যে বিবৃতির সংখ্যাটা 30 না 300 হোক, এবং এনসিপি একটা আসন না হয়, কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি তারা ইলেকশন করুক। যেটা কথা একটু আগে আমরা বলছি, তাদের একটা মার্কা আছে, মার্কাটা ডিবেটের কারণে পরিচিত হয়ে গেছে অন্যান্য দলের থেকে। শাপলা কলি এই মার্কা নেব না করতে কিন্তু একটা পরিচিতি তাদের হয়েছে। সো তারা মার্কা নিয়ে একটা আসনও না পান, তারপরে এগুলো এরা অধিকাংশ আমার শিক্ষার্থী, আমার আপনার মাধ্যমে মেসেজ থাকবে যে একটা মার্কা না পেলেও নিজস্ব সংগঠন হিসেবে প্রথম ব্যক্তির ক্ষমতার স্বাদের পরে এটাকে কন্টিনিউ করার দরকার নাই। একটা সময় নিয়ে 10 বছর 20 বছর যদি এরা গ্রো করতে পারে, একটা শক্তি হিসেবে থাকতে পারে, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু কোনো ইভেন বিএনপির সঙ্গে না যাওয়াটাও তাদের বেটার ডিসিশন বলে আমি মনে করি। ইন্ডিপেন্ডেন্ট একটা পার্টি থাকুক, আমাদের যে গণ অভ্যুত্থানের তারা একটা অংশ ছিল, অনেক ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছে, সেটা আমরা কন্টিনিউ করা দেখতে চাই। জি, অনেক ধন্যবাদ ডক্টর মাসুদ কামাল। আপনি আসলে কি মনে হচ্ছে যে এনসিপি কি ভাঙনের মুখে পড়েছে এই সময় এসে? আমি বলি আপনাকে, সরি, আমি কিন্তু এই এনসিপি কে পছন্দ করতাম শুরু থেকে, দলটা গঠন করার আগের থেকে আমি এদের প্রতি আমার এক ধরনের দুর্বলতা ছিল। আমার সঙ্গে এদের অনেক নেতা দীর্ঘ সময়, মানে বেশ কয়েকবার আলাপ হয়েছে। সর্বশেষ আমার সঙ্গে একবার কথা হলো ওদের একদম শীর্ষ পর্যায়ের এক নেতার সঙ্গে। তো সে আমাকে নিজের থেকে জিজ্ঞাসা করলো, তখন বিএনপির সঙ্গে তাদের একটা যাওয়ার একটা আলোচনা চলছিল। সে আমাকে জিজ্ঞাসা করলো যে আমাদের আসলে কি করা উচিত। আমি বললাম, ভাই আপনারা তো একটা পলিটিক্যাল পার্টি করছেন, আপনারা তো নিজেরাই জানেন কি করা উচিত। তারপর যদি আমার পরামর্শ চান, আমি আপনাকে পার্সোনালি বলবো, বিএনপি কিংবা জামাত কারোর সঙ্গে যায় না।
বিএনপির সঙ্গে গেলে পরে আপনার দল আর থাকবে না, আসতো বিএনপি গেলে এটা শেষ। কারণ বড় দলের সঙ্গে ছোট দল একটা মিশে, মানে বড় নদীর সঙ্গে একটা খাল মিশে কিন্তু তার নিজস্ব অস্তিত্ব রক্ষা করতে পারে না। কাজে এটা করেন না। আর যদি জামাতের সঙ্গে আপনি মিশেন, তাহলে আপনার ক্ষতিটা হবে কি, আপনার জামাতের কাছে মানে কয়টা আসন পাবেন, ধরেন 50টা আসন পেলেন, তো 250 আসনে কিন্তু আপনি নাই। 250 আসনে কেউ আপনাকে চিনবে না, কিন্তু 50টা আসনে আপনার কিছুটা থাকতে পারবেন, কিন্তু আপনি 50 আসনে জিতবেন কয়টা? এতে কিন্তু আপনার যে রাজনৈতিক আদর্শ সেটা নষ্ট হয়ে যাবে। আপনার সবচেয়ে ভালো হবে, আমার যেটা পরামর্শ ছিল, যে আপনি এই নির্বাচনের কথা মাথায় রেখেন না, আপনি পরবর্তী নির্বাচনকে মাথায় রেখে আপনারা অগ্রসর হন এবং আপনারা একটা ভিন্ন ধরনের রাজনীতি নিয়ে অগ্রসর হন। আমরা ওই ট্রেডিশনাল রাজনীতি তো দেখছি। আপনি আওয়ামী লীগ বিএনপি হওয়ার চেষ্টা করেন না, আপনি এনসিপি হওয়ার চেষ্টা করেন। এবং আপনারা ছোট মানুষ, আপনারা বয়সে কম, সমস্যাটা কি, 5টা বছর স্ট্রাগল করেন, এটা কিন্তু ভালো হবে। আমাদের এখানে কিন্তু একটা ভ্যাকুয়াম আছে রে ভাই, আমাদের এখানে পলিটিক্যাল একটা ভ্যাকুয়াম আছে। এই ভ্যাকুয়ামটা কিন্তু আপনি ঢুকেন, সে শুনলো খুব মন দিয়া, তারপরে দেখি যে এই কাম করলো, এটা তো কাম না, এটা তো আকাম, এটা একেবারে শেষ হয়ে যাবে। এনসিপি তার আগেই খন্ড, এখনই দলটা ভাঙা শুরু হয়েছে, কিন্তু যারা ভেঙে যাচ্ছে তারা কিন্তু আর দল করবে না, তারা নতুন কোন এনসিপি করবে না, কিন্তু তারা রাজনীতি ইনএক্টিভ হয়ে যাবে। এবং এই যে ছেলে মেয়েগুলো, আমি তো এদের সঙ্গে বহুবার এই যে আপনার এই আন্দোলনের পরে বিভিন্ন টেলিভিশনে কিন্তু এনসিপির ছেলে মেয়েদেরকে ডাক, এদের মধ্যে অ্যারোগেন্সি ছিল, এদের মধ্যে আপনার মানে মুরব্বীদেরকে অপমান করার একটা আনন্দ ছিল ওদের মধ্যে, সবই ছিল, ভালো মন্দ মিলেই ছিল। আমাকে অনেক জায়গায় বিব্রত ওরা করার চেষ্টা করেছে, অসুবিধা নাই, আমি কিন্তু এগুলো কেউ সিরিয়াসলি নেই না, আমি নেই না, মানে এটা বয়সের কারণে আমি মনে করি। কিন্তু আমি একটা জিনিস সভাপতি দেখছি, এদের সবারই কিন্তু মানে অল্প বিস্তর পড়াশোনা ছিল। হ্যাঁ, এরা এটা কিন্তু এটা আমি করি, কারণ এই অল্প বয়সের পড়াশোনাটা ছিল, রাইট, আমরা টকশোতে এটা দেখতাম। এটা আমার কাছে মনে হয়েছে, এটা হ্যাঁ, আই এগ্রি এদের উইথ ইউ। একটু পড়াশোনা ছিল। এই জায়গাটা কিন্তু আমি খুব এনজয় করতাম। আমি অনেক দেখছি যে ঘাঘু পলিটিশিয়ান আওয়ামী লীগ করে, বিএনপি করে, একদম অনেক বছর ধরে করে, কথা বলে না মনটা খারাপ হয়ে যায় যে এই লোক দেশের রাষ্ট্র ক্ষমতা যে কি করবে, এরকম মনে হইতো। কিন্তু এদেরকে পড়াশোনাটা ছিল, আমার ভালো লাগতো। কাজে আমি আমি চাইতাম মনে মনে যে এরা একটা লং টার্ম প্ল্যান নিয়ে অগ্রসর হোক এবং নিজেদের পলিটিক্সটা করুক, নিজেদের পলিটিক্সটাকে জনগণের সামনে তুলে ধরুক, জনগণের কাছে পরিচিত করে দেখ। কিন্তু এরা যে চোরাগুপ্তা পথে অগ্রসর হচ্ছে, যে শর্টকাট পথ খুঁজতেছে, এতে কিন্তু ধরেন আমি কতগুলো এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। এই যে তাসনিম যারা, যে আপনার মনে করেন আমি শুনলাম, আপনার কাছে শুনলাম, আমি আগে খেয়াল করি নাই, যদি তাসনিম যারা রিজাইন করে, রিজাইন না করে তার উপায়টা কি বলেন তো? সে জনগণের কাছে গেছে, জনগণের কাছে ক্রাউড ফান্ডিং তো সে করছে রে ভাই। সে বলছে আমি ইলেকশন করতে চাই, আমি নীতি নৈতিকতার মধ্যে থাকতে চাই, আমার এখানে সব মিলে যে আমার ভোটার আছে সেখানে আমি 46 লাখ টাকা এবং অঙ্কটা বলছে ভাঙতি আরো কিছু আছে, এই টাকাটা আমি খরচ করতে পারবো, এই টাকাটা আপনারা আমাকে দেন। তারা সবাই দিল, মনে করেন দেওয়া দিয়েছে, অনেক অগ্রসর হয়ে গেছে, প্রায় 35 লাখ টাকার মতো হয়ে গেছে তার। তো হয়ে যাওয়ার পর এখন যদি সে জামাতের সঙ্গে যায়, তাহলে এই লোকগুলো থেকে বলবে না যে তোমাকে যে আমি টাকাটা দিলাম, তুমি একা ইলেকশন করবো বলে দিয়েছিলাম, তুমি জামাতের সঙ্গে যাবা, এটা বুঝে তোমাকে টাকাটা দেই নাই, তাহলে তুমি কি করবা? তাহলে এই টাকাটা সে কিভাবে ফেরত দিবে? তার কি আর মান সম্মান কিছু থাকলো? আপনি বলেন, থাকলো কিছু? সে কিভাবে মানুষের কাছে মুখ দেখাবে? সে কোন মুখ নিয়ে ভোটারের কাছে যাবে? আপনি তো ওর তো এখান থেকে রিজাইন করা ছাড়া কোনো উপায় নাই যদি সে সোসাইটিতে থাকতে চায়। আর যদি সে ওরকম ওদের মতো সিদ্ধান্ত নেয়, যে যারা নাকি মানে মার্কার জন্য দল ত্যাগ করে, তাদের মতো সিদ্ধান্ত নেয় যে আমি লজ্জা পাবো না, তাহলে তো কিছু বলার নাই। কিন্তু এদের তো কিছু কিছু লেখাপড়া আছে, লেখাপড়া জানানো কিন্তু লজ্জিত না হয়ে পারে না। তো সেক্ষেত্রে আমি মনে করি এরা হয়তো এইবার ইলেকশনটা করবে, তারপরে আর তারা এই দলের সঙ্গে থাকবে না। এনসিপি আসলে ফ্রিডম পার্টি হয়ে যাবে আমার যেটা ধারণা। মানে একরকম বিলীন হয়ে যাওয়ার কথা। আপনি একটু এবারে ওই প্রসঙ্গ আসে যে ডক্টর আব্দুল আল মামুন আপনি আনছিলেন যে তারেক রহমান ফিরলেন, তো তা ফিরে আসার পরে এরকম যেটিকে মাসুদ কামাল একটু সার্কাস বললেন আর কি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যা দেখা যাচ্ছে সেরকম ঘটনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার আশাতে বা তিনি ফিজিক্যালি এখন বাংলাদেশে উপস্থিত, এতে কেমন পরিবর্তন বর্তমান রাজনীতিতে হচ্ছে, মানে এর প্রভাব কেমন হচ্ছে, এবং তার সেই বক্তব্য যেটি আলোচিত, মার্টিন লুথার কিং এর মতো করে তিনি বললেন আই হ্যাভ আ প্ল্যান। আমরা তো তার 31 দফা সম্পর্কে জানি, এটা মোটামুটি একটা প্রচলিত হয়ে গেছে, 31 দফা শুনতে শুনতে বা বলতে বলতে একরকম একটা প্রচলিত হয়ে গেছে। সেখানে সেই 31 দফার কথা না বলে তিনি বললেন আই হ্যাভ আ প্ল্যান। মানে কিসের কথা তিনি বললেন এবং তার প্রভাবটা কি, দুটোই একটু আপনার কাছ থেকে শুনবো। প্রথমে একটু আমি বলি যে আপনার একটু কারেকশনই দরকার, সেটা হচ্ছে উনি আসার আগেই সার্কাস, যেটা আমরা বলছিলাম যে শুরু হয়েছে, উনি আসার আগেই
অনেক প্রার্থী আসলে ধানের শীষে শুরু বিএনপিতে করেছে যোগ যাওয়া। দিয়েছেন, রেদওয়ান আহমেদ সহ, এবং প্রতীক নিয়েছেন। উনি আসার পরে বরং অর্ধেক হলো বোধহয়। সে আমরা বিস্তারিত সেটা আলোচনা করেছি, কিন্তু উনি আসার আগে এটা শুরু হয়েছে। হুম। আমার মনে হয় যে আপনি ঠিক ধরেছেন যে একত্রিশ দফাটা হচ্ছে যতটুকু আমি বুঝি যে ওনার ফিলসফিক্যাল পজিশন বা একটা স্টেটমেন্ট, বা তার ট্রান্সলেশনটা কি হবে, তাকে কিভাবে ইমপ্লিমেন্ট করবেন, তার কিন্তু বেশ কিছু উদাহরণ উনি বিভিন্ন বক্তৃতায় দিয়েছেন। ওনার বিভিন্ন বক্তৃতার মধ্যে বিভিন্ন বিএনপির প্রোগ্রামে, অন্যান্য প্রোগ্রামে দিয়েছেন। যেমন কয়েকটার কথা আমি বলতে পারি, যে যেমন ফ্যামিলি কার্ডের কথা বলছে, ফার্মার্স কার্ডের কথা বলছে, 1 কোটি জবের কথা বলা হচ্ছে, বিমার কথা, স্বাস্থ্য বিমার কথা বলা হচ্ছে, থার্ড ফোর্থ ল্যাঙ্গুয়েজের কথা বলা হচ্ছে, স্কিল ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, শিল্প জোন করার কথা বলা হচ্ছে, কৃষিকে গার্মেন্টস এবং বিদেশি কর্মী কাঠানোর বাইরে রেমিটেন্স আর্নিং এর জন্য কৃষি প্রোডাক্টকে চ্যানেল করা, স্টোরেজ করা, এগুলো এবং অনেকগুলোর কথা কিন্তু উনি বলেছেন। উইমেন রাইট নিয়ে কথা বলছে, শিক্ষাবৃত্তির কথা আবার বলছে। তো সেটা হচ্ছে তাদের পুরো প্ল্যানটা তো আমরা জানি না, বাট এই প্ল্যানের ট্রান্সলেশনটা আমি করলাম যে 31 দফার ভিত্তিতে উনি রাষ্ট্র পরিচালনা করতে চান, এবং ওনার প্ল্যান যেটা বলছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের কয়েকটা উদাহরণ হয়তো আমি দিলাম, বাট অন্যান্য নিশ্চয়ই উনি আরো যখন ইলেকশন ঘনিয়ে আসবে ইস্তেহারে এবং ওনার বক্তব্যে আমরা সেটা জানতে পারবো। কিন্তু একটা জিনিস ঠিক, আমি জানি না কামাল ভাই আমার সঙ্গে একমত হবেন কিনা, যে বক্তব্যটা পরিশীলিত ছিল, খুবই পরিশীলিত একটা বক্তব্য। একদিকে যেমন ওনার নির্যাতন মামলা এগুলো নিয়ে কথা ছিল না, অন্যদিকে ইউনিটির কথা বারবার বলেছেন উনি, ন্যায়পরায়ণতার কথা বলেছেন, যেটা আমি মনে করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই মুহূর্তে। সেটা জাতিগোষ্ঠীর ন্যায়পরায়ণতা দরকার, সহনশীলতার ন্যায়পরায়ণতা দরকার, মহিলাদের উপর আক্রমণের উপর ন্যায়পরায়ণতা দরকার, মবের ন্যায়পরায়ণতা দরকার, এবং নিরাপত্তার কথাটা বলছেন উনি। এবং আমরা আসলে তো এক ধরনের নিরাপত্তাহীনতায় ভুগছি। তো সেগুলো কিন্তু ওনার যে প্ল্যানের কথা বলছেন, সেই প্ল্যান নিশ্চয়ই অন্তর্ভুক্ত হবে। কিন্তু চ্যালেঞ্জটা যেখানে হচ্ছে যে এই যে এত কিছু করবেন উনি, সেই করার ক্ষেত্রে আমি দেখি যে ন্যাশনাল ইউনিটির ক্ষেত্রে সেটা সম্ভবত একটাই চ্যালেঞ্জ হবে, যে এই দক্ষিণপন্থী রাজনীতির উত্থান বা ধর্মনীতির রাজনীতির উত্থান, যেটা আমাদের যে ধর্মীয় বিশ্বাস, আমরাও তো নামাজ পড়ি, আমাদের ধর্মীয় বিশ্বাস বা আমরা যেভাবে ধর্মকে দেখি মডারেট ওয়েতে, তার বাইরে গিয়ে একটা শক্তির উত্থান আমরা দেখছি। সেটাকে কিভাবে উনি কাউন্টার করবেন, আমার কাছে কেন জানি মনে হয় সেটাই সবচেয়ে বড় বিভেদের জায়গাটা, এবং সেটাকে ডিফাইন করা এবং সেটাকে হ্যান্ডেল করা। আর একটা জায়গা হচ্ছে যে তারেক রহমানের অ্যাবসেন্সে বিএনপিতে আমরা কিছু বিএনপি নেতা কর্মীদের আচরণগত সমস্যা দেখেছি, এবং অনেকে বহিষ্কারও হয়েছে। এবং কিন্তু এখন যেটা চ্যালেঞ্জটা, যে এখন যেহেতু উনি প্রেজেন্ট, ওনার জন্য এটা এই ধরনের ঘটনা ঘটলে ওনার জন্য একদিকে বিব্রতকর, আর একদিকে বিএনপি নেতা কর্মীদেরও কেয়ারফুল থাকতে হবে। যখন বলছেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি তরুণদের আবেদন জানিয়েছেন, নেতা কর্মীদের জানিয়েছেন, সবাইকে আবেদন জানিয়েছেন। আরো একটা শব্দ গুরুত্বপূর্ণ বিএনপি নেতা কর্মীদের জন্য, সেটা ন্যায়পরায়ণতার কথা উনি হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন। ইনশাল্লাহ বলেছেন, আল্লাহর কথা বলেছেন, রাসূলের কথা বলেছেন, দোয়া চেয়েছেন। এই জায়গাটাতে আমি মনে করি যে বিএনপির যারা নেতা কর্মী, তাদের দায়িত্বটা কিন্তু ওই বক্তব্যের পরে বেড়ে গেছে। শুধুমাত্র ফেসবুকে রিলসে পোস্টে ভিউ বাড়িয়ে এই ধার উদ্ধার করা যাবে না, বা বাসের সামনে দাঁড়িয়ে। আমি যদি সত্যিকারই তারেক রহমানের তারা ভালোবাসেন, তার যে ডিফাইন করা নতুন রাজনীতি, যা হ্যাভ এ প্ল্যান, সেটাকে সত্যি সত্যি বাস্তবায়নে সহায়তা করতে চান, প্রথম ছোট একটা অংশ, অল্প কিছু সংখ্যায় হয়তো বা বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, কিন্তু সবার আরো কেয়ারফুল থাকতে হবে যে আই হ্যাভ এ প্ল্যান, আমার দেশের জন্য, আমার মানুষের জন্য সবচেয়ে তাদেরকে এগিয়ে আসতে হবে। এটা গেল দ্বিতীয় দিক। তৃতীয় আর একটা ফ্যাক্টর আমি মনে করি যে এই যে আই হ্যাভ এ প্ল্যানের যে কথাটা আপনি বললেন, যে রাষ্ট্রীয় দুর্নীতি এবং অনাচারের একটা বিষয় আছে, এবং অনেক ফ্যাসিস্টের কথা আমরা বলছি, সেটা পার্টিকুলারলি আমলাতন্ত্রে বা অন্যান্য প্রশাসনের অন্যান্য জায়গায় পুলিশে আছে। সেটাকে এবং ন্যাচারাল, আমাদের একটা বাই নেচার এক ধরনের করাপশনের অ্যাটিটিউড আছে, আমাদের আকাঙ্ক্ষা বেশি। আমি যে জবে চাকরি করছি সেই বেতনের বাইরে চলার চেষ্টাটা না করে বরং উপরি ইনকাম কি হবে, এবং এটা কথাটা একটু আগে কামাল বলছেন, আমরা ধার করিনি, আমাদের লজ্জাও নাই সেক্ষেত্রে। বিদেশের ছেলে মেয়ে পড়াচ্ছি, গাড়িতে উঠছি, সেটা আমি রাজনীতিবিদ হই, আমলা হই, কেউ আমরা এটার বাইরে নই, কিন্তু সেই লজ্জাটা আবার নাই। এই লজ্জাটা উনি কিভাবে হাদিস কোরআনের মাধ্যমে আনবেন, বা কিভাবে একটা যে দলের কথা আমি বললাম, আমার রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ আপনি যখন ন্যায্যতার কথা বলবেন, আপনি যখন ইনইকুয়ালিটি অ্যাড্রেস করার কথা বলবেন, এবং আপনি যখন বলবেন যে আমি দুর্নীতির কথা উনি বলেছেন, সবার জন্য একরকম একটা ওয়েলফেয়ার স্টেট করতে চান। মানবিক বলতে কি? মানবিক বলতে বোঝাচ্ছে যে আমি দুর্নীতি করে অপরের অংশটা গ্র্যাব করবো,
ওই মানবিকের অর্থ হচ্ছে যে আমি আমার দায়িত্বটা ঠিক মতো পালন করবো, ওই মানবিকের অর্থ হচ্ছে আমি পেট্রিয়ট হব। সে জায়গাটাতে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ ওনার তৈরি হবে যে উনি কিভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ওনার প্রশাসন, যারা যাবেন মন্ত্রী সহ অন্যান্যরা, এবং একই সাথে আমলাতন্ত্রে এই যে দীর্ঘদিনের অভ্যাস, তার মেকানিজমটা কি করবে। আপনি প্ল্যান করতে পারেন, ইউ হ্যাভ ক্যান হ্যাভ ফিলসফি, ক্যান হ্যাভ অ্যাকশনস, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গিয়ে কিন্তু একটা বড় জায়গাটা আমাদের লজ্জাটা আমাদের নাই। তো নিশ্চয়ই, সেখানে নিশ্চয়ই। ন্যায়পরায়ণতা কিভাবে আনবেন both in the party as well as in running the government, that will be a critical question. জি, জনাব মাসুদ কামাল, আপনার কাছেও আসলে তারেক রহমানের ফেরার, তারেক রহমানের এই আই হ্যাভ আ প্ল্যান, এই কথার বার্তা কেমন, প্রভাব কেমন, সেটি নিয়ে জানতে চাইবো। এবং এই যে দুর্নীতির বিষয়ে আলোচনা আসছে, মানে তারও একটা ইমেজ ছিল যখন তিনি দেশে ছিলেন, 18 বছরের মতো, প্রায় 18 বছরের কাছাকাছি সময় দেশের বাইরে থেকে ফিরে সেই পুরনো ইমেজটা, যেখানে অনেক প্রশ্ন ছিল, অনেক রকম নেতিবাচক বিশেষণ ছিল তার নামের সাথে, সেগুলো তিনি এখন পুরোপুরি কাটিয়ে উঠেছেন বলে মনে হয়। এটাও একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, এবং তার প্ল্যান। না, উনি উঠেছেন এটা বলার কোনো কারণ নেই, কোনো সুযোগও নেই। সুযোগ নেই, উনি এসেছেন মাত্র একদিন, তাই না, দুদিন হলো মাত্র। তবে ওই যে ওনাকে নিয়ে যে মিথ গুলি ছিল, ওনাকে নিয়ে যে পাবলিক পারসেপশন ছিল, সেই পারসেপশন গুলো কিন্তু খুব ইজি না, খুব সুখকর নয়। এবং সেই পাবলিক পারসেপশনটা ধরেন আপনার, আমি যদি 2006 পর্যন্ত ধরি, তারপরে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, আওয়ামী লীগ 15 বছর ছিল। আওয়ামী লীগ কিন্তু এই 15 বছরে তারেক রহমানের বিষয়ে যে পাবলিক পারসেপশন যেগুলি ছিল, সেগুলি তারা নার্সিং করেছে, কিন্তু নার্সিং করেছে, কোনো কোনো ক্ষেত্রে সেগুলিকে আরো মানে বিবর্ধিত করেছে এবং বলার চেষ্টা করেছে সে কত খারাপ ছিল, কত দুষ্ট ছিল। এগুলো তারা কিন্তু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এবং কাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে? আজকে যে ছেলেটার বয়স মনে করেন 22 বছর, 23 বছর, সে কিন্তু তার জন্মের পরের থেকে কিন্তু সে আওয়ামী লীগের এই ভার্সনটাই কিন্তু শুনতেছে। তারা কিন্তু অন্য কোনো ভার্সন শুনতেছে না, এবং তারা কিন্তু এটা বিশ্বাসও করে হয়তোবা। কাজে এইগুলিকে, এটা তার জন্য একটা বড় বোঝা। এই বোঝাটা ওনার কিন্তু নামাতে হবে ওনার নিজের কর্মকাণ্ডের মাধ্যমে। এবং সে কর্মকাণ্ড উনি কিভাবে করবেন, কিভাবে উনি এই কর্মকাণ্ডের রণকৌশল স্থির করবেন, ঠিক করবেন, এটা ওনার ব্যাপার। আমি নিজে যেটা মনে করি, আমার একটা এক্ষেত্রে একটা মানে আমার বক্তব্য আছে, সেটা হলো আমি মনে করি যে ওনার উচিত হবে ওই সময় হাওয়া ভবনে ওনার আশেপাশে যারা ছিলেন তাদেরকে একেবারেই ওনার কাছে ভিড়তে না দেওয়া, একদম না। এবং এর মধ্যে হয়তো এটা একেবারেই না দিতে গেলে হয়তো দু একজন ভালো লোক বাদ পড়ে যাবে, পুরো সমস্যা নাই, কিন্তু বৃহত্তর স্বার্থে এটা ওনাকে সিরিয়াসলি করতে হবে। না হলে কিন্তু ওই আগের এটা ওই ওনার সম্পর্কিত যে পারসেপশনটা, এটা কিন্তু আবার ফিরে আসবে। ফিরে না আসলেও ওনার যারা এখানে প্রতিদ্বন্দ্বী আছেন, শত্রু আছেন, তারা কিন্তু ওগুলিকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। এটা ওনার জন্য খুবই একটা হৃদয় বিদারক ঘটনা হবে বলে আমি মনে করি। আমি হৃদয় বিদারক শব্দটা উল্লেখ করলাম কেন? করলাম এই কারণে, যখন উনি চলে যান এখান থেকে 2008 সালে, তখন যে তারেক রহমান গিয়েছিলেন এবং যাওয়ার পর 2010-11 পর্যন্ত আমি ওনার বিভিন্ন রকম বক্তব্য কিন্তু ওখান থেকে শুনতাম। সে তার সঙ্গে তুলনা করলে আজকের তারেক রহমান কিন্তু একদম ডিফারেন্ট একটা ক্যারেক্টার, এটা আমার কাছে মনে হয়। আমি মনে করি টোটালি ডিফারেন্ট একটা ক্যারেক্টার। এখন এটা হতেই পারে, কারণ এতগুলি বছর একটা আপনার উন্নত দেশে এবং ভালো একটা মানে রিয়েল ডেমোক্রেটিক একটা এনভায়রনমেন্ট উনি ছিলেন, এখান থেকে উনি কিছুই শিখবেন না, এটা তো হয় না। এবং ওনার কথাবার্তাগুলো আমি যেগুলো শুনেছি, যেমন ওই দিন ওনার যে বক্তৃতা ছিল, ছোট বক্তৃতা, 16 মিনিটের বক্তৃতা দিয়েছেন। এবং এই 16 মিনিটে একটা মানে আপনার কোনো স্ক্রিপ্টেড বক্তৃতা কিন্তু ছিল না, উনি কিন্তু বলেছেন এমনি। অনেকদিন পরে একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতার মুখে একটা বক্তৃতা শুনলাম, যেখানে কোনো গালাগালি নাই, যেখানে অন্যের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তত্ত্ব নাই, যেখানে অন্যকে মানে হেয় প্রতিপন্ন করার কোনো মানে চেষ্টা নাই, এবং নিজের অতীতে তারা কত ভালো করেছেন সেটাও বলার কোনো আগ্রহ নাই। উনি কেবল বর্তমান এবং ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। এটা কিন্তু ভাই আমাদের দেশের পলিটিক্যাল লিডারদের মধ্যে রেয়ার একটা ঘটনা, একদম। খুবই রেয়ার। এবং এই যে কাজটা করেছেন, এটা একদিকে আমি খুশি হই, আরেকদিকে আমি একটু শঙ্কিত হই। শঙ্কিত হই কেন? উনি তো 15 বছরে এই জিনিসটা অর্জন করেছেন। উনি যে নেতাদের সঙ্গে বসেছিলেন ওখানে, সেই নেতারা তো 15 বছর ওইটা অর্জন করার চেষ্টা করে নাই। সেই নেতাদের তো আমরা চিনি, তারা তো আগে কেমন ছিলেন তা আমরা দেখেছি। এবং সেই নেতারা কি উনাকে যথাযথভাবে ফলো করতে পারবেন? ওনার কথাকে, ওনার চিন্তাকে, ওনার জীবনযাপনকে, ওনার কর্মকাণ্ডকে ওনারা কি ফলো করতে পারবেন? ফলো করতে না পারলে কিন্তু সমস্যা। আমরা একটা কথা বলি শুনেন, আপনি এখান থেকে মনে করেন একটা লং ড্রাইভে যাবেন,
আপনি মনে করেন আপনি চিটাগাং যাবেন, ধরা যাক কথার কথা, আপনি একজন চমৎকার ড্রাইভারকে চুজ করলেন যে এই হলো গিয়ে মানে সমস্ত পরীক্ষায় ভালো করছে এরকম একটা ড্রাইভার, কিন্তু আপনার গাড়ি সুবিধার না। যদি আপনার গাড়ির সুবিধা না হয় ভাই, ড্রাইভার যে চালাতে, তো উনি তো ড্রাইভার, উনি তো মূল দলটার ড্রাইভার, দলটার কি অবস্থা, এটা কিন্তু এখন ওনাকেই ঠিক করতে হবে যে এই দল নিয়ে আমি কত স্পিডে যেতে পারবো, এই দল নিয়ে আমি কত দূর যেতে পারবো। এই জায়গাটা কিন্তু সিদ্ধান্তটা ওনাকেই নিতে হবে, সমাধানটাও ওনাকেই করতে হবে। এখন এটা ওনার জন্য একটা বড় বোঝা। আমি বলি দুটো বোঝা ওনার কাঁধে আছে কিন্তু। একটা বোঝা হলো আগের সেই পাবলিক পারসেপশনকে দূর করা, আর দ্বিতীয় বোঝাটা হলো দেখেন উনি যখন 300 মিটার 300 ফুটে যখন মিটিংটা করেন, আমি আগের দিন রাত্র 10টার দিকে আমি একজনকে আমাকে ফোন করে বললো যে ওখানে আমি গিয়েছিলাম এবং ওখানে মানুষের লোকারণ্য। তাহলে ভাবেন আগের দিন যে রাতে 10টার সময় এখানে এসে যে লোকটা বসেছিল সে তো জানতো যে সে এখনই তার দেখা পাবে না, তার দেখা পেতে হলে আরো 16 ঘন্টা অপেক্ষা করতে হবে। সে এখানে এত রাত্রে কেন আসছে ভাবেন একবার। ওই দিন ঢাকা শহরে প্রচন্ড ঠান্ডা ছিল, হিমেল হাওয়া ছিল, সেই গভীর ঠান্ডার মধ্যে ওনারা এখানে কেন ছিলেন? এই যে ফিলিংসটা, এই যে ভালোবাসাটা, যে আমি আমার লিডারকে দেখতে চাই, এই ভালোবাসাও কিন্তু ওনার জন্য একটা বড় বোঝা। এই বোঝা উনি কতটুকু, এই বোঝাকে উনি টাচ করতে পারবেন, এই বোঝাকে কতটুকু উনি কমাতে পারবেন এবং এই বোঝা কতটুকু প্রতিদান উনি দিতে পারবেন, সেটাও কিন্তু ওনার জন্য একটা বড় চ্যালেঞ্জ। এই দুটো চ্যালেঞ্জই ওনার জন্য সামনে আছে। জি, অনেক ধন্যবাদ জনাব মাসুদ কামাল। একদম শেষ করব, এক মিনিট করে যদি একটু আপনাদের কাছ থেকে, দুজনের কাছ থেকে শুনতে পারি যে হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এখন শাহবাগ অবরোধ, শাহবাগে কর্মসূচি করছে ইনকিলাব মঞ্চ। আপনারা আসলে এটির বিষয়েও 1 মিনিট করে একটু মন্তব্য জানতে চাই, এবং তারা আসলে খুব কি ভরসাও রাখতে পারছে না যে এই সরকারের উপর, সেটাও বোঝা যাচ্ছে। ইনকিলাব মঞ্চ থেকে তারা পোস্ট দিয়ে বলছে কোনো ক্রস ফায়ার দেখতে চাই না, কেন ক্রস ফায়ারের শঙ্কা করছে, আর এই শাহবাগ অবরোধ করা বা এটা বা কর্মসূচি করা, এর প্রভাব কি মনে হয় ডক্টর মামুন? একদম ছোট্ট করে। 20 সেকেন্ড আমি একটু আগের বিষয়টা রিফ্লেক্ট করতে চাই। যেটা বললো কামাল ভাই, সেটা হচ্ছে যে তারেক রহমানের বিরুদ্ধে প্রোপাগান্ডার কিন্তু অনেকটা অংশই মিথ্যা এবং কোর্টের মাধ্যমে সেগুলো ক্লিয়ার হয়েছে, বাট একই সাথে ওনাকে আরো সচেতন থাকে। বিগিনিংটা যদি আমরা দেখি, এই বাসে করে আসা থেকে শুরু করে মাটি টাচ করা, চেয়ারে না বসা, স্মৃতিসৌধের আইডেন্টিটি না লেখা, ক্রাউডকে খেয়াল রাখা, শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ দেওয়া, এক ধরনের মেসেজ কিন্তু অলরেডি উনি দিয়েছেন। যেটা কামাল ভাই বললেন, এটা ইম্পর্টেন্ট যে গোটা বিএনপির মধ্যে এটা ট্রান্সফর্ম হওয়া। সো আধুনিক নেতার যে চিন্তা, আধুনিক উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রের, সেটা কিন্তু একটা রিফ্লেকশন তারেক রহমান দেখিয়েছেন। এটা ট্রান্সফর্ম হতে হবে, আমি একমত কামাল ভাইয়ের সঙ্গে যে এটা ট্রান্সফর্ম হতে হবে। কিন্তু আগের অতীত যেটা, আমি মনে হয় যে প্রোপাগান্ডা মেশিন যেহেতু তার অতীতকে বারবার নাড়া দিয়েছে মিথ্যে ভাবে অনেক ক্ষেত্রে, সেটা আসলে মানুষ খুব বেশি, এই যে স্টার্টটা হলো এরপরে বেশি কনসিডার করবে বলে আমি মনে করি। এবং ইলেকশনে হয়তো বা বট বাহিনী পিছনে লাগবে, অনেক ক্যাম্পেইন করবে, খুব বেশি সুবিধা যে শুরুটা হয়েছে সেটা করতে পারবে না। হাদি হত্যাকাণ্ডের আমরা অবশ্যই বিচার চাই এবং খুবই দুঃখজনক, যেটা মোটামুটি বোধহয় নিশ্চিত যে আসলে বর্ডার ক্রস করেছে এবং তার সাথে অন্যান্য যারা জড়িত তাদেরকে ধরার চেষ্টা করেছে। আসলে না, এত আলোচনা আমরা হাদিকে নিয়ে করেছি, কিন্তু ঘোড়ার যে আলোচনাটা, যে আমরা একটা ইনসিকিউরিটির মধ্যে ছিলাম, কেন এই ছেলেটাকে একটা অন্তত ছায়া নিরাপত্তার মধ্যে রাখা হলো না, কেন এখন এই ছেলেটাকে মৃত্যুবরণ করতে হলো, এবং খুবই দুঃখজনক। আমরা অবশ্যই বিচার চাই, কিন্তু একটা জিনিস ঠিক যে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ছিল, এখানে যেভাবে জমায়েতটা হয়েছে, আমি খুশি হতাম যে ওই সময়টুকু ছাড় দিয়ে, যেমন তারা তারেক রহমানকে ছাড় দিয়েছিল 2-3 ঘন্টার জন্য, ওই সময়টুকু ছাড় দিলে ভালো হতো। এবং রাস্তা আটকিয়ে এই জনদুর্ভোগ তৈরি করে এই বিচারকে কতটুকু আবার জনবিচ্ছিন্ন করা হচ্ছে কিনা, সেটাও একটা প্রশ্ন। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে ইনকিলাব মঞ্চের স্ট্রেংথটা আমরা জানি। আমি অল্প কয়েকজন শিক্ষকের মধ্যে একজন, প্রথম থেকেই সোচ্চার ছিলাম, স্ট্যাটাস দিয়েছি, কথা বলেছি, টকশোতে বলেছি। বাট তারপরে আমি বলবো যে জনদুর্ভোগ তৈরি করে হাদির যে মানুষের মধ্যে জনপ্রিয়তা, শ্রদ্ধা যেটা তৈরি হয়েছে, সেটাকে আবার আমরা অন্যদিকে কোনো ভেস্টেড গ্রুপের দিকে নিয়ে যাই কিনা। ইনকিলাব মঞ্চ খুব ছোট্ট কয়েকটা ছেলে মেয়ের সংগঠন, সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। কিন্তু সরকারের যে ব্যর্থতা, এটা অবশ্যই বলতে হবে। এবং আগামীকাল দেখতে চাই যে অ্যারেস্ট হচ্ছে হাদির হত্যাকারী, এবং এখান থেকে যারা এখন আন্দোলন করছে তাদের রেসপেক্ট রেখে বলছে হয়তো বা সেই বিচার বা গ্রেপ্তার হলে তারা সরে যাবে।
নিশ্চয়ই নিশ্চয়ই আগামীকাল গ্রেপ্তার হবে সেই আশা করার মানে অনেক বড় আশা হয়ে যাচ্ছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে কোথায় আছে জানলে তো ধরেই ফেলতাম, সেরকম একটা অবস্থা। মানে সেটা এখানেও একটা আসলে অনেক সার্কাস অনেক আজকে অনেক কিছু হচ্ছে কামাল ভাই। অনেক সার্কাস। একদমই তাই, একদমই তাই। যারা মাসুদ কামাল, আপনার কাছ থেকেও খুব সংক্ষেপে এটা একটু জানবো, মানে হাতি হত্যাকাণ্ডের পর যা যা হলো সমর্থকদের ক্ষেত্রে, এই যে প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, এই মানে কিছুই যেন সুখকর হচ্ছে না। এখন শাহবাগে একটা অবরোধ অনির্দিষ্টকালের জন্য এরকম